স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে এবং সাথে রয়েছে আমি ঝুমুর বাড়ি। এবারের আজকের প্রসঙ্গ ভারতের নির্বাচন এবং গত ১০ বছরের লোকসভার নির্বাচনে কংগ্রেস এককভাবে ১০০ আসনও ছুঁতে পারেনি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এনডিএ জোটের বৈঠকে কথা বলেছেন তিনি আরও বলেছেন, এবারের নির্বাচনে বিজেপির ধারে কাছেও আসন পায়নি কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এনডিএ জোটের বৈঠকে কথা বলেন তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জোটের নেতারা আগে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, এখন তারা দ্রুত গতিতে ডুবতে চলেছে। এ সময় বিজেপি কংগ্রেসকে সমালোচনা করে মোদি বলেন, ইন্ডিয়া জোটের নেতারা আগে ধীরে ধীরে ডুবতে যাচ্ছিল, এখন তারা দ্রুত গতিতে ডুবতে চলেছে। এ সময় বিজেপি এনডিএ জোটের ঐক্য তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি। বৈঠকে এনডিএর সংসদীয় নেতা হিসেবে মোদির নাম প্রকাশ করা হয়। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ, বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এ প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সাথে বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে যুক্ত হবেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত এবং অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিত্র, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি ৭১-এর আজকের আয়োজনে। ওম প্রকাশ মিত্র, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনার ভূমিতেই এই সকল ঘটনা ঘটছে। দুর্দান্তভাবে বিরোধীরা দুর্দান্তভাবে লড়াই করেছে, ঘুরে দাঁড়িয়েছে। যদিও আমরা বিজেপির মুখে শুনছি যে তারা কখনোই তাদের ধারে কাছে আসতে পারেনি। অর্ধেক গ্লাস খালি হলে অর্ধেক গ্লাস ভর্তি, এটা তো বলতেই হবে। সেই জায়গা থেকে বলতে হয় যে দুর্দান্ত লড়াই, উপরের দিকে উঠে এসেছে বিরোধীরা। আর সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের মনে কংগ্রেস দাগ কাটতে সক্ষম হয়েছে, যেটি কিনা বিজেপির পক্ষে সম্ভব হয়নি। এখন সামনে কখনো বলা হচ্ছিল শনিবার, এবার রবিবার, আর শপথ গ্রহণ অনুষ্ঠান, আর এবং সেই অনুষ্ঠানে আর কি চমক আপনাদের সামনে এখনো অপেক্ষা করছে, বা কি চমকের অপেক্ষায় আপনারা রয়েছেন, সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। আমাদের দেশে চমৎকার হয়ে গেছে। ৪ তারিখে যেদিন নির্বাচনের রেজাল্ট আমরা দেখেছি, সেই দিনই চমৎকার হয়ে গেছে। আজকে সারা ভারতবর্ষের মানুষরা খুবই উৎফুল্লিত, আনন্দিত। তার কারণ হচ্ছে যে মোদী সরকার তারা নির্বাচনে পরাজিত হয়েছে। এই অর্থে পরাজিত হয়েছে যে নৈতিক অর্থে, রাজনৈতিকভাবে। আজকে মোদী এনডিএর কথা বলছেন, 10 বছর ধরে উনি বলেননি। আজকে মোদী বলছেন আমরা। কোনোদিন আমরা কথাটাও ব্যবহার উনি কোনোদিন করেননি। আজকে 272টা আসন পাওয়ার প্রয়োজন ছিল, পেয়েছেন 240টা। অতি অবশ্যই সর্ববৃহৎ রাজনৈতিক দল, কিন্তু আমরা এখানে বলছি যে এটা হচ্ছে একটা দুর্বল সরকার হতে চলেছে। কারণ কি, এই সরকারের চাবিকাঠি রয়েছে সেই সমস্ত দলগুলির কাছে যারা কোনোভাবেই বিজেপির সঙ্গে মতাদর্শগতভাবে যুক্ত হতে পারবে না। আর পক্ষান্তরে অপোজিশন সারা ভারতবর্ষেই স্ট্রং হয়েছে। এটা ঠিক যে ম্যাজিক ফিগার 272 ছুঁতে পারেনি তারা, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে যে কোনো সময় দেখা যাবে এই সরকারের পতন হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে বিজেপি সংসদীয় পার্টির মিটিং হয়নি এখনো, যেখানে মোদীকে নির্বাচিত করার কথা, ঘোষণা করার কথা। কিন্তু তার আগেই এনডিএ মিটিং করে, অর্থাৎ বিজেপির মধ্যে যদি কোনো মতবিরোধের জায়গা থাকে সেটাকে সরিয়ে রাখার জন্য এটা করা হয়েছে। আর প্রত্যেকদিন পিছিয়ে যাচ্ছে, কারণটা আপনারাও জানেন যে সুন্দর সমন্বয় করতে পারছিলেন না। আজকে এক পা এগিয়েছেন, দেখবেন আগামীকাল হয়তো 2 পা পিছবেন। আমরা একটা কথা এখান থেকে শুনতে পাচ্ছি যে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক, এই 4, কোনো ক্ষেত্রে রেল, এই 5টি মন্ত্রণালয়ের দাবি করে শরিক জোটগুলো, এবং সেখানেই নাকি ঝুলে আছে পুরো প্রক্রিয়া। আপনারা কি এমনটা শুনেছেন কিনা? না, আমরা তো একই কথা শুনছি। তার কারণটা হচ্ছে যে এই 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, তারা সরকারের যে ভাবমূর্তি সেটাকে ডোবানোর জন্যই আর কি কাজ করেছেন। এবং মোদী মনে করতেই পারেন যে এদেরকে কন্টিনিউ করবেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু চারিদিকেই একটা আওয়াজ উঠেছে যে এদেরকে আবার কন্টিনিউ করানোটা উচিত হবে না। তবে এটাও ঠিক যে এটা প্রধানমন্ত্রীর বিশেষাধিকার, আর এটা হচ্ছে
অন্যান্য রাজনৈতিক দল যারা তাকে বাইরে থেকে যারা তাকে সরকারের থেকে সাহায্য করবেন, অর্থাৎ জেডিইউ বলে যে দল বিহারের, যারা 12টা লোকসভা আসনে জিতেছে, আর চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি যারা অন্ধ্রপ্রদেশ থেকে যারা 16টা আসন জিতেছে, তাদের উপর অনেকটাই নির্ভর করবে। বাইরে থেকে এই বিষয় নিয়ে আমরা বিশেষ কিছু বলতে পারবো না, তবে এটা ঠিক সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি যে এদেরকে যদি মোদি নিয়ে চলেন, এবং বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি ছিলেন বা হয়তো তাকে হয়তো রাখতে চাইবেন, তাহলে দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দেশের ভাবমূর্তি তিনটাই ধাক্কাই খাবে বলে অন্তত আমি মনে করি। আপনি আছেন আমাদের সাথে আবুল হাসান চৌধুরী রয়েছেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবুল হাসান চৌধুরী, নিশ্চয়ই পুরো বিষয়টি আপনিও নজর রাখছেন বেশ এই কয়েকদিন ধরে, এবং বিশেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সকলের দৃষ্টি সেই দিকে। কারণ ভারতের মুসলমান সহ অন্য সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের, শরিক দলগুলোর কিন্তু একই রকম নয়, এবং যদি শরিক দলকে সাথে নিয়ে ক্ষমতায় আসে সে সময় এর উপর একটি প্রভাব আসতে পারে, এমনটা কিন্তু মনে করছেন অনেকে। আপনার মতামত কি? ধন্যবাদ। দেখুন, যেভাবে উৎফুল্ল হওয়া বা উদ্বিগ্ন হওয়া মিস্টার ওম প্রকাশের জন্য স্বাভাবিক, এটা আমাদের জন্য সেটা সঠিক হবে না। আমরা ভারতের বন্ধু রাষ্ট্র, আমরা একটা অবজারভারের দৃষ্টিকোণ থেকে কথা বলবো, এইটাই আমাদের কাছ থেকে প্রত্যাশিত। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই কথাগুলো খুব ভালোভাবে বলা উচিত। তো এটাই শিষ্টাচার, রাষ্ট্রাচার, যাই বলেন না কেন। আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যদিও আপনার এই নির্বাচনে গণতন্ত্র একটা বিরাটভাবে গণতন্ত্র জয়লাভ করেছেন, এবং এই যে নতুন কোয়ালিশন হতে যাচ্ছে, আপাত দৃষ্টিতে যাই মনে হোক না কেন যে দুইজন প্লেয়ার, আরেকটা চ্যানেলে আমি একটু আগে বলেছি, ইংল্যান্ডে একসময় একজন পলিটিশিয়ান ছিলেন, তার নাম হার্টলি শ ক্রস, তাকে মানুষে বলতো শর্টলি ফ্লোর ক্রস। এদের সাথে ঘর বাঁধছেন মোদি। আমি মনে করি না যে তিনি দুশ্চিন্তা মুক্ত হবেন। স্বাভাবিকভাবেই ওই দেশের যারা সংখ্যা লঘু, তাদের মনে একটু আস্থা আসতেই পারে, কারণ এখন যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা এককভাবে, যদিও তারাই কোর মেজরিটি, এটাও কিন্তু ভারতের ইতিহাসে যে কোয়ালিশন গুলো আগে হয়েছে, 2বার 3বার যে কোয়ালিশন হয়েছে, সেখানে মূল দল এত শক্তিশালী নাম্বারের দিক থেকে কোনো দিনই ছিল না। সেই জন্য কোয়ালিশন করলেও মূল দলের শক্তি অনেকখানি থেকে যাবে। এবং আমি মনে করি না যে কোর মন্ত্রণালয়গুলো, যেমন ওই যে ক্যাবিনেট সিকিউরিটি বলা হয় যেটাকে, যেমন ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, এডুকেশন, সংস্কৃতি, এই পার্টিকুলারলি এই সরকারের জন্য অত্যন্ত, তাদের দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা আদর্শিকভাবে একটা রাষ্ট্রটাকে নির্মাণ করার চেষ্টা করছেন। সম্ভব হবে কিনা দ্যাট ইজ আনাদার কোয়েশ্চেন। তো সেই সব পোর্টফোলিও যদি না দেন, সেখানে আবার সাংঘাতিক গুরুত্বপূর্ণ প্লেয়ার লাইক মিস্টার চন্দ্রবাবু নাইডু এবং মিস্টার নীতিশ কুমার, এদেরকে কিভাবে রাখবেন, সন্তুষ্ট রাখবেন, বড়টা মুশকিল। কারণ এরা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারা এসেছেন। তবে একথা বলতেই হবে যে আমি মনে করি একদিক থেকে দেখুন, একটা রেকর্ড সৃষ্টি হয়েছে আফটার জওয়াহরলাল মোদী একটা সরকার গঠন করতে যাচ্ছেন। বাট একই সাথে যেভাবে, এখানে একটা কথা বলতেই হবে, একেবারেই নিউট্রাল অবজারভার হিসেবে বলবো, আমি কিন্তু একটু আনন্দিত বোধ করছি বাংলাদেশের নাগরিক হিসাবে, কারণ আমাদের মিডিয়াকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাবো। সেটা হচ্ছে যে আমাদের এইরকম প্রেডিকশন গুলো এত অফ দি মার্ক হয় না, ক্রিকেটের ল্যাঙ্গুয়েজে যদি বলি। কারণ বুথ ফেরত, এক্সিট পোল, এইটা তো আপনার প্রায় 99% যোগেন্দ্র যাদব ছাড়া সবাই, কেউ 303, কেউ 350, এইটার একটা কম্পিটিশন হয়ে গিয়েছিল। আসল জায়গাটায় আমরা দেখলাম অন্যরকম। তো সেখানে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করবো, এই কথাটা বলি যে খুব একটা পররাষ্ট্র নীতির ব্যাপারে পরিবর্তন ভারতের হবে না, কিন্তু নুয়ান্স একটা পলিসি হলেও সেটাও বাংলাদেশের জন্য আমি বলবো ভালো। আর তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা সুন্দর
সম্পর্ক গড়ে এই তুলেছেন জায়গাটা ভারতের সাথে, জি আবুল হাসান সেটা চৌধুরী, আমার মনে হয় বিদ্যমান থাকে। আবুল হাসান চৌধুরী, ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক গত 30 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বিজেপির সময় কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। 14, 19, 24 এই যে সময়টাতে, সেই সময় বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জায়গাটা যেটি আমরা কিন্তু কংগ্রেসের সময় দেখতে পাইনি। আমাদের সাথে এম হুমায়ুন কবির রয়েছেন। আপনার দৃষ্টিভঙ্গি কি বলে যে অবশ্যই কংগ্রেসের সাথেও আমাদের সম্পর্ক ভালো, কিন্তু বিজেপির সাথে যে সম্পর্কের ধারাবাহিকতা সেটি সুদৃঢ় করেছে দুই দেশের সম্পর্ককে, কিন্তু সেখানে যদি আবার অন্য দল যারা কিনা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো যারা রাজ্যকেন্দ্রিক দলগুলো, সেই তাদের মতবাদ চলে আসলে বাধা তৈরি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু প্রফেসর ওম প্রকাশকে দেখে ভালো লাগছে, অনেকদিন পর দেখা হলো। তো আপনি যেটা প্রশ্ন করলেন, আমি 2-3টা দৃষ্টান্ত দিয়ে একটু বলবো যে আসলে আমরা বোধহয় ভারত বাংলাদেশ এটাকে দুই দেশ হিসেবেই দেখলে ভালো হবে। তার কারণ যেহেতু আমি পেশাদার মানুষ ছিলাম এক সময়তে, তো আমি সেভাবেই দেখবার চেষ্টা করি। 1996 সালে যখন আমরা এই গঙ্গা চুক্তি করি, গঙ্গা পানি বন্টন চুক্তি 30 বছরে, তখন কিন্তু ভারতে কোয়ালিশন সরকার ছিল, এবং সেই সরকারের মধ্যে কিন্তু এখন যারা এই বিজেপি সরকারের সাথে যাবেন তাদের অনেকে কিন্তু সেই সরকারের অংশ ছিল। কাজে তখন কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে আমি বলবো যে সেটাও একটা ভালো সময়ই ছিল বলে মনে করা যেতে পারে। এবার আপনি যেটা বলছিলেন যে 2010 সালে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখনই কিন্তু 2011 সালে ডক্টর মনমোহন সিং এর ঢাকায় আসার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই স্থল সীমান্ত চুক্তির গতিটা লাভ হয়েছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সেটা স্বাক্ষর করেছে। তো কাজেই ভারত বাংলাদেশ সম্পর্কে আমরা যদি বস্তুনিষ্ঠভাবে দেখি, তাহলে বলা যায় ভারতে যে সরকারগুলো ছিল তাদের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি ভালো ছিল, এবং আমি বলবো যে পেশাগতভাবে আমরা সেটা পরিচালনা করতে পেরেছি, এবং আমার ধারণা এখনো তাই হবে। তো কাজেই বিজেপি যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ ভালোই সম্পর্ক ছিল, কারণ দুই দেশের সম্পর্কের একটা পারস্পরিক নির্ভরশীলতা আছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু সেই নির্ভরশীলতার বাইরে যেতে পারিনি, কারণ আমরা নিকট প্রতিবেশী। আমাদের নিরাপত্তার স্বার্থ এটা দুই দিকের জন্যই গুরুত্বপূর্ণ, আমাদের আর্থিক স্বার্থ সেটা দুই দিকের জন্য গুরুত্বপূর্ণ, মানুষের যোগাযোগ দুই দিকের জন্য গুরুত্বপূর্ণ। তো কাজেই আমরা এমন কিছু বিষয়ে, মৌলিক বিষয়ে একে অপরের সাথে জড়িয়ে আছি, সেটা যে সরকারই থাকুক, সেটা বাংলাদেশে বলেন বা ভারতে বলেন, মোটা দাগে কিন্তু সম্পর্ক দুই দেশেই আমি বলবো যে একটা মোটামুটি বস্তুনিষ্ঠতার মধ্যেই সম্পর্ককে বজায় রাখতে হয়। তো কাজেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, ভারতে যে সরকারই আসুক, আমরা আমাদের সাথে সম্পর্ক মোটামুটি ভাবে, আমি বলছি যে একটা মোটামুটি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। বড় একটা পরিবর্তন তাহলে তো দেখ, তাহলে আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় তাহলে বলতেই হয় যে আমরা তিস্তার পানি সেই একবার রাজ্য সরকার আর একবার কেন্দ্র সরকারের যে চালাচালি, তার থেকে আমরা কখনোই বেরোতে পারবো না, কারণ যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই পানি হয়তো আমরা পাবো না কখনো। এটার জবাব আমি ফিরে এসে জি নিশ্চয়ই, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর।